আমার এই দীর্ঘ আঁকা শেখানোর কেরিয়ারে আমি বিভিন্ন বাচ্চাদের নানা রকমের কাজ দেখে থাকি। তো এই কাজ দেখতে দেখতে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে কিছু কিছু বাচ্চারা থাকে তারা খুব ছোট থেকেই কালার করতে পারে, তাদের ক্ষেত্রে বোঝাতে বা এ করতে খুবই অসুবিধা হয় না। কিন্তু কিছু কিছু বাচ্চারা মানে বেশিরভাগ বাচ্চারাই থাকে তারা কিন্তু কালার মানে জন্ম থেকেই বা শুরু থেকেই করতে পারে না। এর কারণটা কি তা বোঝার আমি অনেক চেষ্টা করি। কেন এক ধরনের বাচ্চারা সুন্দরভাবে কালার করতে পারে আর এক ধরনের বাচ্চা সুন্দরভাবে কালার করতে পারে না, একদম ছোটদের কথা বলছি আমি। তো এইটা যে আবিষ্কার করতে গিয়ে আমি নানা রকম আহ, গবেষণা করে যে জিনিসগুলো আমি তো মানে বার করলাম সেইগুলো ভীষণ ইন্টারেস্টিং। সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি ভাবিনি এই জিনিসগুলো মানে জনসমক্ষে কোনোদিন বলবো, তো আজকে ভাবলাম যে এটা বলেই দিই। এবং আহ, এটা সমস্ত অভিভাবক অভিভাবিকারা যারা আছেন তাদেরও ক্ষেত্রে ব্যাপক সুবিধা হবে বাচ্চাদের আঁকা শেখানোর জন্য, বিশেষ করে যাদের কালার শেখানোর জন্য। তো আজকে ছোটদের কালার শেখানোর কিছু ছোট ট্রিক্স আমি শেখাবো, যেগুলো কিন্তু আপনাদের ব্যাপকভাবে কাজে লাগতে পারে। তাই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল নোটিফিকেশন অবশ্যই ক্লিক করবেন যাতে আমি পরবর্তী ভিডিওগুলো এবং এরকম ধরনের ইন্টারেস্টিং কিছু ট্রিক্স আমি দেব যেগুলো আগে কোনো চ্যানেলও এরকম বার করতে পারেনি। আমি দীর্ঘ প্রায় 20-25 বছর ধরে বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে আঁকা শেখাতে শেখাতে বুঝতে পেরেছি যে তাদের মধ্যে একটা ন্যাচারাল এবিলিটি আছে। সেই ন্যাচারাল এবিলিটিটা কি, তো সেই জিনিসটাই আজকে বলবো আপনাদেরকে। তো আজকে এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, মনে করো বাচ্চাদের এই ছোট ছোট ঘরগুলো দেওয়া হয়েছে তাদের রং করার জন্য, ঠিক আছে? তো এই রংগুলো করার ক্ষেত্রে বাচ্চাদের বিভিন্ন রকম টেন্ডেন্সি আমি দেখতে পাই। বেশিরভাগ বাচ্চারা তারা কিন্তু রং নিয়ে এইভাবে টানে, আমি দেখাচ্ছি। তারা কিন্তু এইভাবে টানে। তো বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, হয় এই কালারগুলো আহ হয় এই কালারগুলো বার হয়ে যাচ্ছে, না হলে এর ভেতরের দিকে ফাঁকা থেকে যাচ্ছে। এগুলো বাচ্চাদের খুবই খুবই কমন একটা প্রবলেম। তো কিছু কিছু বাচ্চারা দেখেছি তারা শুরু থেকেই মানে করতে পারে। এক্ষেত্রে সাধারণত আমরা বলে থাকি যে সফট হ্যান্ডে কাজ করা। তো সফট হ্যান্ডে কাজ মুখে বললেই তো হয় না, সফট হ্যান্ডে কাজটা কিভাবে করতে হয় সেটাও একটু দেখিয়ে দিতে হয়। তো সেটাই আজকে আমি দেখাবো যে সফট হ্যান্ডে কাজ কি। তার আগে আমি কয়েকটা ট্রিক্স আপনাদের বলে দিচ্ছি। এটা আপনারা বাড়িতেও ট্রাই করতে পারেন যে আপনার বাচ্চাদের রং করানোর ক্ষেত্রে, যাতে তাদের রং বাইরে বেরিয়ে যায় তাদের ক্ষেত্রে আটকানোর জন্য প্রথম যে জিনিসটা হয়তো আপনারাও জেনে থাকবেন এই টেকনিকটা। সেটা হচ্ছে কি, প্রথমে বাচ্চাকে বলুন যে সোজা এরকম সোজা দাগ টানতে, সাইড দিয়ে দাগের মানে ধার দিয়ে এরকম ভাবে সোজা দাগ টানতে, এইভাবে। এরপর এবার কি হবে, এর ভেতরে যদি আপনি কালার করেন, জোরে কালার করলেও দাগ মানে কালার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় থাকে না, ঠিক আছে? এক্ষেত্রে জোরে জোরে করলেও কোনো অসুবিধা হবে না, দাগ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না। দেখিয়ে দিলাম মোটামুটি একটা ভরাট বা দাগ বার হওয়ার সম্ভাবনা কিন্তু বন্ধ হয়ে যায়। এই টেকনিকটা কিন্তু খুবই কমন টেকনিক, অনেকেই জানে। এটা কিন্তু নতুন কিছু জিনিস নয়। এবার আমি বলবো যে সফট হ্যান্ড জিনিসটা কি। সফট হ্যান্ড জিনিসটা খুবই মজার একটা জিনিস। এটা আমি বহুত দিন পরে উপলব্ধি করেছি যে বাচ্চাদের এই যে হাতের এইটা, ঠিক আছে, এই যে জিনিসটা, এইটা যেন সবসময় মানে খাতার সাথে টাচ থাকে, ঠিক আছে? এবার কালারটা ধরলাম, আমার এখান যে এই জায়গাটা এর সঙ্গে খাতার সঙ্গে টাচ থাকবে। এবার আমি কালার করব। তো কালারটা করার সময় আমি কি করব, আমার হাত অর্থাৎ এই আঙুল, আমার এই যে অংশটা এটা মাটির সাথে লেগে থাকবে খাতার সাথে, আর এই হাতের যে আঙুলগুলো এইগুলো মুভ করবে, দেখুন।
এইভাবে আমি হাতের শুধু আঙুলগুলো মুভ করাচ্ছি। এইবার বাচ্চাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, ওরা কি করে, বা বাচ্চা না, অনেকেরই ক্ষেত্রে প্রবলেমটা, ওরা কি করে, এই যে অংশটা হাতের যেটা লেগে এটা উপর দিকে উঠে আসে এবং এই আঙুলগুলোকে তারা শক্ত করে ফেলে, রঙের সাথে শক্ত করে ফেলে। করে ফেলে তারা কি করে, এইভাবে তারা হ্যান্ডটাকে মুভমেন্ট করে, বোঝা গেল? তারা এই হ্যান্ডটাকে মুভমেন্ট করে করে রং করতে লাগে, হ্যান্ডটাকে মুভমেন্ট করে, যার ফলে যার ফলে কখনোই রং করাটা ভালো দেখায় না। তাহলে রং করতে গেলে, সুন্দর করে রং করতে করতে গেলে কি জিনিসটা করার দরকার, হাতটাকে এখানে রাখো, আঙুলটাকে, আঙুলগুলো এইভাবে নাড়াও, এই যে আমি সুন্দরভাবে কালার করছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে মানে সব থেকে মানে আমি সব থেকে মানে গ্রহণযোগ্য টেকনিক, এবং এই টেকনিকটা বুঝতে গেলে আপনাকে রীতিমতো বাচ্চাদের সঙ্গে পড়ে থাকতে হবে, যে তবে এই টেকনিকটা বোঝা সম্ভব। আমি অনেকদিন দেখে 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 এটা আবিষ্কার করেছি যে তাদের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি। তো আপনি, আপনার বাচ্চা যদি এইভাবে রং করে, ঠিক আছে, তো তাদের সেখানটায় হাতটা, হাতের এই থামটা এখানটায় রাখতে, আঙুলগুলো মুভমেন্ট করতে, হাত এক জায়গায় থাকুক কিন্তু আঙুলগুলো মুভমেন্ট করুক, ঠিক আছে? এইভাবে আঙুলগুলো মুভমেন্ট করুক, তাহলে রংটা ভরাট হবে এবং সুন্দর হবে। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো এইভাবে চেষ্টা চালিয়ে যান। এটাও কিন্তু আঁকার প্রতিটা জিনিস শেখায় কিন্তু একটা অধ্যবসায়ের জিনিস। আপনি এই টেকনিকটা বাচ্চাকে দেখিয়ে দেবেন মানে সে শিখে যাবে, এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তাকে রীতিমতো এই জিনিসটা প্র্যাকটিস করাতে হবে, প্রতিদিন করাতে হবে, প্রত্যেকবার তাকে হাত ধরে ধরে এইভাবে বলে দিতে হবে যে এইভাবে রং করো, এইভাবে রং করো, এইভাবে রং করো। সে মানে করতেই চাইবে না, কারণ তার অভ্যাস হয়ে গেছে এইভাবে কালার করা, ঠিক আছে? তো একে বারবার বারবার করে, এই কারণে ড্রয়িং টিচার প্রয়োজন পড়ে, তাকে বারবার বারবার করে বুঝিয়ে 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 করার পরে সে এই জিনিসটা শিখে যাবে। কিছু কিছু বাচ্চাদের শেখানোর প্রয়োজনই পড়ে না, তাদের তাদের অভ্যাসটা পুরো আলাদা, তারা এইভাবে মানে আমি যেভাবে দেখিয়ে দিলাম তারা ওইভাবেই করা শুরু করে দেয়। তো এই দুটো ছোট ঠিক টেকনিক্স, একটা আমি বললাম যে ধার দিয়ে একটা করে নেবো আগে, যেটা অনেকেই জানে, আর দ্বিতীয় টেকনিক হচ্ছে এইটা। আশা করি আপনাদের সবার কাজে লাগবে। আশা করি এই জিনিসগুলো শিখে আপনাদের অনেক লাভ হয়েছে, আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, এবং সেটাও আমার পক্ষে ভালো হবে যে যদি আপনারা বাচ্চাদেরকে এইভাবে প্র্যাকটিস করান। এবং লাইভ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বারবার বলছি যে আমাকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি পরবর্তীকালে আরো ভীষণ কিছু ট্রিক্স এবং টিপস নিয়ে আসতে পারি, যেগুলো মানে জানতে বা একটা শিখতে অনেক দিন টাইম লাগে, তা না হলে কিন্তু এগুলো সহজে জানা যায় না। ধন্যবাদ, ভালো থাকবেন।